সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাই বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্টুডিও ক্লিনিক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলাপ আলোচনা করি, বিভিন্ন রোগের কারণ, প্রতিকার এবং চিকিৎসা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রমজান মাসে লিভার রোগীদের করণীয় এবং পরামর্শ নিয়ে আলাপ করব। আমি আপনাদের সাথে আছি ডাক্তার আবু রুশদ মোহাম্মদ মসরুর। আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে আছেন অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক হেপাটোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। স্বাগতম। আমরা প্রথমেই আলাপ করব লিভার রোগীদের বাংলাদেশের প্রেক্ষাপটে কী ধরনের লিভার রোগে আক্রান্ত হয় আমাদের দেশের মানুষজন, বা আপনার কাছে কোন ধরনের রোগীরা আসে। আমাদের দেশে মোটামুটি লিভারের যে রোগগুলো এর মধ্যে সবচেয়ে বেশি যেটি পাওয়া যায় সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস জনিত যে জন্ডিস। সেটা সাধারণত হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস জনিত যে হেপাটাইটিস থেকে হয়। এছাড়া হেপাটাইটিস বি বা সি ভাইরাস দিয়েও হতে পারে। তো এই জন্ডিসগুলোর লক্ষণগুলো যদি আমরা বলি, একটু চোখ হলুদ হওয়া, পেশাব হলুদ হওয়া, তারপরে খাওয়ায় অরুচি বা ক্ষুধামন্দা বলি আমরা, কারো কারো একটু পেটে ব্যথা, কারো কারো মাসেল বা মাংসপেশিতে ব্যথা বা জয়েন্টে ব্যথা, এগুলো হতে পারে। কারো যখন অনেক বেশি হয় তখন মানে বমি হয়, একদমই খেতে পারে না, এই ধরনের হয়। তো এগুলো সাধারণত হেপাটাইটিস এ এবং ই ভাইরাস দিয়ে হয়। আর হেপাটাইটিস বি এবং সি দিয়ে যে জন্ডিস বা হেপাটাইটিসটা হয় সেটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু শুরুর দিকে রোগীদের তেমন একটা লক্ষণ থাকে না। ধীরে ধীরে যদি এটা চিকিৎসা না হয় তাহলে আস্তে আস্তে যখন লিভারটা আরও খারাপের দিকে যায়, আমরা বলি ক্রনিক হেপাটাইটিস থেকে সিরোসিসের দিকে যায়, তখন বিভিন্ন উপসর্গ, যেমন ধরেন পেটে বা পায়ে পানি চলে আসা, কারো রক্ত বমি হওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, আমরা বলি লিভার ফেলিওরের যে সমস্ত লক্ষণ, সেগুলো নিয়েও আসে। এছাড়া আমরা বলি বর্তমান বিশ্বে কিন্তু লিভারের যে রোগগুলো আছে তার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক মানুষের যে রোগটি হয় সেটা হচ্ছে ফ্যাটি লিভার, মানে হলো লিভারে অতিরিক্ত চর্বি জমা হওয়া। এটি আমাদের দেশেও কিন্তু অনেক বেশি। আমাদের যে সমস্ত সাম্প্রতিক গবেষণাগুলোতে দেখা গেছে প্রায় 32% মানুষ কিন্তু আমাদের দেশেও ফ্যাটি লিভারে ভোগে। তো তারা আমাদের কাছে আসেন সাধারণত পেটের উপরের দিকে ডান দিকে একটু হালকা ব্যথা অথবা ভারী ভারী বোধ হওয়া, অথবা একটু একটু ব্যথা করা, এরকম উপসর্গ নিয়ে আসে। আবার অনেক সময় দেখা যায় তাদের কোনো শারীরিক কোনো উপসর্গ নাই, কিন্তু কোনো একটা হয়তো আলট্রাসাউন্ড করিয়েছেন অথবা কোনো কারণে রক্ত পরীক্ষা করিয়েছেন, সেখানে লিভার ফাংশনের একটু অসুবিধা দেখা যাচ্ছে বা আলট্রাসাউন্ডে লিভারে চর্বি দেখা যাচ্ছে। এগুলো নিয়ে আমাদের কাছে আসেন। এছাড়া খুব অল্প সংখ্যক মানুষও লিভার ক্যান্সারে ভোগেন, তারাও আমাদের কাছে আছেন ক্যান্সার নিয়ে। আরেকটি রোগ নিয়ে আমাদের কাছে আসেন লিভারের, সেটি হচ্ছে যে পিত্তনালীর মুখটা যদি কোনো কারণে বন্ধ হয়, আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। সেটা হতে পারে কোনো কৃমি আটকে গিয়ে, হতে পারে পিত্তনালীতে কোনো পাথর হতে পারে, আবার কখনো পিত্তনালীর মুখে যদি কোনো ক্যান্সার হয়, সেটার কারণেও আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস নেওয়া আসেন। আর এছাড়াও আমরা অন্যান্য শরীরে যদি কোনো অন্য ধরনের কোনো ইনফেকশন থাকে, রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়ায়, তখনও লিভারে একটু জন্ডিস বা লিভারের কিছু উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে। মোটামুটি এগুলো হচ্ছে আমাদের কাছে লিভারের রোগীগুলো বাংলাদেশে। ধন্যবাদ। আপনি আসলে অনেক কম সময়ের মধ্যেই একটি আমাদের ধারণা দিয়েছেন। এখন আমরা মূল প্রসঙ্গে যেতে পারি, যে জিনিসটার উপর ফোকাস করা হয়েছে। আমরা যদি বলে আপনার কাছে বা আমাদের কাছে জানতে চাই কোন ধরনের লিভার রোগীরা বা লিভার রোগীরা রোজা রাখতে পারবেন কিনা, বা কি বিধিনিষেধ আছে রোজা রাখার ক্ষেত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আজকে বসেছি। আপনি দেখেন যে রমজান কিন্তু আমাদের মুসলমানদের যে ধর্মের যে মূল 5টি স্তম্ভ তার একটা অন্যতম স্তম্ভ। তো আমরা সবাই চাই, যারা শারীরিকভাবে সক্ষম, সবাই চাই যে যেন রোজাটা আমরা ঠিক পরিপূর্ণভাবে আদায় করতে পারি, কারণ রোজাটা এক বছরে একবার আসে এবং এটা একটা সুযোগ। কিন্তু লিভারের রোগীদের ক্ষেত্রে যদি রোজা রাখতে হয়, সেই ক্ষেত্রে আমরা প্রধানত দুইটা বিষয়ের উপর গুরুত্ব দিই। একটা হচ্ছে যে আসলে তার লিভারের রোগের ধরন, সেটা কি ধরনের রোগ, এইটা একটা। আরেকটা হচ্ছে যে তার আসলে লিভারের, আমরা বলি লিভার ফাংশন বা রিজার্ভ, মানে ওনার আসলে লিভারের কার্যকারিতা বা কার্যক্ষমতা কতটুকু আছে, সেটা নিয়ে উনি আসলে রোজাটা রাখতে পারবে কিনা, সহ্য করতে পারবে কিনা, এই দুটা বিষয়ে মাথায় রেখে আমরা বলি। তো আমরা যদি একটু কারণ বা রোগের ধরনের কথা বলি, যে আমরা যদি, যেটা একটু আগেই বলছিলাম যে আমাদের দেশে সবচাইতে বেশি হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। এখন কোনো কারণে যদি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হয় এবং যদি তার রোগের যে সমস্ত উপসর্গগুলোর কথা বললাম সেগুলো যে অনেক বেশি তীব্র থাকে, যেমন অনেক বেশি বমি হচ্ছে,
একদম খেতে পারছেন না, জন্ডিসের মাত্রা অনেক বেশি, তারপরে তার কারো কারো পেটে অনেক ব্যথা হয়, সেই সমস্ত রোগীরা কিন্তু রোজা রাখলে তাদের জন্য ক্ষতি হবে। তাদেরকে অল্প অল্প করে বারবার খেতে হয়, যেহেতু তারা একবারে বেশি খেতে পারেন না। আবার অনেক সময় তাদেরকে স্যালাইনের মধ্যে রাখতে হয়। সেই জন্য সিভিয়ার অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস যাদের উপসর্গগুলো অনেক বেশি, তারা রোজা না রাখলেই ভালো হবে। আরেকটা বলি আমরা যে অ্যাকিউট লিভার ফেলিউর, যদি কোনো কারণে হঠাৎ করে লিভারের ফাংশন কোনো কারণে অনেক বেশি খারাপ হয়ে যায়, তখন অনেক বেশি জন্ডিস, রোগীর তার জ্ঞানের মাত্রাটা কমে যায়, কেউ কেউ অজ্ঞান হয়ে যায়, কেউ কেউ আবোল তাবোল বলেন, আমরা বলি এগুলো হচ্ছে লিভার ফেলিউরের যে সমস্ত লক্ষণগুলো। বা কারো কারো দেখা যাচ্ছে নাকের বা দাঁতের গোড়া থেকে ব্লিডিং হচ্ছে বা রক্তপাত হচ্ছে, এই ধরনের রোগীরা কিন্তু আসলে রোজা রাখতে পারবেন না। আর এরপরে আমরা যেটা বলি যে আমাদের দেশে সবচেয়ে কমন যে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি, এই ধরনের রোগীদের আসলে যদি লিভারের ফাংশন ঠিক থাকে, তাহলে উনি কিন্তু নিশ্চিন্তেই পুরো 30টা রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং পাশাপাশি উনি যে ওষুধগুলো খান বি ভাইরাসের জন্য বা সি ভাইরাসের জন্য, সেই ওষুধগুলো যদি উনি কন্টিনিউ করেন তাহলে তার কোনো অসুবিধা হবে না। আর এরপরে আমরা যেটা পাই, যেটা হচ্ছে লিভার সিরোসিস, এই সিরোসিসের রোগীদের রোজা রাখার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। আমরা বলি যে সমস্ত সিরোসিসের রোগীদের ধরেন তাদের পূর্ববর্তী কোনো ইতিহাস আছে বা বর্তমানেও এই উপসর্গগুলো থাকে, যেমন ধরেন কারো যদি অনেক বেশি জন্ডিস থাকে, তারপরে তার যদি পেটে বা পায়ে পানি আসে, তার কখনো আগে বা এখন বমির সাথে রক্ত অথবা পায়খানার সাথে রক্ত যায়, অথবা উনি যদি কোনো কারণে কখনো এই লিভার রোগের জন্য অজ্ঞান হয়ে যাওয়ার ইতিহাস থাকে, এই সমস্ত লক্ষণগুলো যদি তার মধ্যে থাকে, তাহলে কিন্তু তাকে রোজা রাখা ঠিক হবে না, কারণ তখন তার আরও বেশি ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আমরা বলি যে ডিকম্পেনসেটেড সিরোসিস বা সিরোসিস যদি অনেক জটিলতা নিয়ে থাকে কারো, তাহলে তার রোজা রাখা ঠিক হবে না। একটু আমাদের একজন দর্শক ফোনে আসছেন। জি দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আপনি বয়স 60 বছর, নাম আল হেলাল। বয়স 60 বছর, সমস্যা বলুন আমার আপনার। ফ্যাটি লিভার 2-3 বছর ধরে, গ্রেড 2। গ্রেড টু, জি বলুন। তারপর এখন এখন কি ওষুধ খেলে কমবো? আচ্ছা, ফ্যাটি লিভার। কি ওষুধ খেলে, হ্যাঁ গ্রেড টু কি ওষুধ খেলে ভালো থাকবে? জি ধন্যবাদ দর্শক, আমি যদি আপনার প্রশ্নটা বুঝে থাকি, আপনি ফ্যাটি লিভারে ভুগছেন এবং ফ্যাটি লিভারের গ্রেড 2 আপনি বলেছেন। সেটা আমরা আসছিলাম যে ফ্যাটি লিভারের রোগী যারা আছেন, তারা কিন্তু যদি আপনার লিভারের ফাংশন ঠিক থাকে, আপনার লিভারের চিকিৎসকের পরামর্শ নেবেন। পরামর্শ নিয়ে যদি তার লিভারের ফাংশন ঠিক থাকে এবং সাথে যদি আপনার অনেক বেশি ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বলি আমরা, বা হার্টের কোনো রোগ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফ্যাটি লিভারের রোগী হয়ে গ্রেড 2তেও আপনি রোজা রাখতে পারবেন এবং এই রোজা রাখাটা ফ্যাটি লিভারের রোগী হিসেবে আপনার জন্য উপকার হবে। আর আপনি চিকিৎসার কথা বলেছেন বা কি ওষুধ খাবেন এটা বলেছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমরা শুধু আলট্রাসাউন্ড ছাড়াও আরও কিছু রক্ত পরীক্ষা করি, তারপরে একটা লিভারের ফাংশনটা বোঝার জন্য ভালো করে, এবং লিভারটা কি শক্ত হয়ে যাচ্ছে বা সিরোসিসের দিকে আগাচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমরা একটা পরীক্ষা করি, সেটা হলো ফাইব্রোস্ক্যান। সেই ফাইব্রোস্ক্যানের পরীক্ষা করে এবং আরও যে লিভার ফাংশনের রক্ত পরীক্ষাগুলো আছে এগুলো দেখে তাহলে আপনাকে আমরা একটা ওষুধ দিতে পারবো, যেটা সর্বশেষ যে চিকিৎসা হিসেবে স্বীকৃত চিকিৎসা হিসেবে এসছে, সেটা হচ্ছে রেসমিটারম। তো সেই পরীক্ষাগুলো করে নিশ্চয়ই আপনার যদি লিভারের যে বিশেষজ্ঞ চিকিৎসক আপনার কাছে আছেন, তার পরামর্শ নিয়ে আপনি ওষুধটা খেতে পারবেন যদি প্রয়োজন হয়। আর ওই ফাইব্রোস্ক্যান পরীক্ষার রিপোর্ট অনুযায়ী যদি প্রয়োজন না হয়, তাহলে কিন্তু আপনার কোনো ওষুধ লাগবে না। শুধুমাত্র আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন বা আপনার জীবনধারার কিছু পরিবর্তন করে আপনার ওজনটা কমানোর মাধ্যমে আপনি কিন্তু ফ্যাটি লিভারের চিকিৎসা করতে পারবেন। দর্শক, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমাদের বিশেষজ্ঞের পরামর্শ, আশা করি আপনি উপকৃত হবেন। আচ্ছা, এর সাথে আমি একটু যোগ করতে চাই আপনার সাথে, আসলে রোজা রাখা বা আমরা যে বিষয়টা আলাপ করলাম, তারপরেও আমার মনে হয় রোজা রাখার আগে উনি যদি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন, তাহলে ভালো হয় যে নিজে গিয়ে ফিজিক্যালি আমরা বলি সরাসরি দেখা করে আপনাদের পরামর্শ নিলে ভালো হবে। আচ্ছা, রোজা তো রাখলো বা রাখলো না, যাই হোক, যদি রোজা রাখে, উনার সেহরি, ইফতার বা রাতের ডিনারে খাবার কেমন হবে, এ বিষয়ে আপনার মতামত? জি ধন্যবাদ। আমরা যে আলোচনাটা ছিলাম, আমি যদি আরেকটু এটা মানে শেষ করি, যে আর কিছু রোগী আছেন যারা লিভার ক্যান্সারের রোগী,
তো লিভার ক্যান্সারের রুগীও যারা ধরেন তার লিভার ফাংশন মোটামুটি ভালো আছে, বা আমরা যে সমস্ত উপসর্গগুলোর কথা বললাম যে পেটে পানি আসা, রক্ত বমি হওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের যদি কোনো ইতিহাস না থাকে, তাহলে উনিও কিন্তু লিভার ক্যান্সার রুগীও আপনার রোজা রাখতে পারবেন। এবং উনি যদি ল্যানভাটিনিব বা সোরাফেনিব জাতীয় ওষুধ খেয়ে থাকেন তাহলে রোজা রাখতে পারবেন। কিন্তু উনি যদি ইমিউনোথেরাপি যে ইনজেকশনগুলো আছে সেগুলো যদি নেন, সেই ক্ষেত্রে তার রোজা রাখাটা একটু ঝুঁকিপূর্ণ হবে। আর সর্বশেষ যেটা আমরা পাই সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টের কিছু রোগী আছেন যারা ট্রান্সপ্লান্ট করিয়েছেন লিভারের কোনো রোগের কারণে, কিন্তু তারা এখন কি করবেন? তারা আসলে ওনার যে বিশেষজ্ঞ চিকিৎসক যার পরামর্শে উনি আছেন, তত্ত্বাবধানে উনি আছেন, ওনার পরামর্শ নিতে হবে। এবং পরামর্শ নিয়ে উনি যদি বলেন তাহলে উনি রোজা রাখতে পারবেন। তো মোটামুটি এই হচ্ছে আমরা কারা রোজা রাখবেন, কারা রোজা রাখবেন না। যারা রোজা রাখবেন তারা ইফতার, সেহরি বা রাতের ডিনারে কি মানে কিভাবে খাবেন, কি খাওয়ার পরামর্শটা যদি আপনি দিতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যেটা বলছিলাম যে লিভারের যে সমস্ত রোগীরা আছেন তাদের অন্য রোগীর চেয়ে কিন্তু খাদ্যাভ্যাসের ব্যাপারে একটু বেশি সচেতন থাকতে হবে। তো আমরা সাধারণত ইফতারে যেটা করি যে আমরা ঐতিহ্যগতভাবেই আমরা কিন্তু খেজুর খেয়ে রোজাটা ভাঙি। তো লিভারের রোগীরাও খেজুর খেতে পারবেন, আপনি 3-4টা খেজুর খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এছাড়া আমরা কি করি, ছোলা, পেঁয়াজু, বেগুনি এগুলো খাই। তো সেই ক্ষেত্রে অনেক বেশি তেল দিয়ে রান্না না করলে আপনি ধরেন 2-3টা পেঁয়াজু, 2টা বেগুনি বা 2-3টা এই পরিমাণ মতো ছোলা, এগুলো আপনি খেতে পারবেন, কিন্তু তেলটা একটু কম দিতে হবে, এটা আপনি খেতে পারবেন। আর যেটা করতে হবে যে ইফতারের সময় আমাদের খাবারগুলো একটু পানি, শরবত বা তরল খাবার এগুলো একটু পরিমাণ বেশি রাখতে হবে। আর আমরা সাধারণত শরবত খাই, অনেক সময় রুগীরা প্রশ্ন করে যে আমরা শরবত খেতে পারবো কিনা। লিভারের সব রুগী কিন্তু আপনি শরবত খেতে পারবেন। যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি চিনি দিয়েই খেতে পারবেন, আর যে কোনো ধরনের শরবতই আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার অনেক সময় আমরা ইফতারের সময় ফ্রুটস খাই। তো যে ধরনের ফ্রুটসই কিন্তু বা ফল আপনি লিভারের রোগী হিসেবে খেতে পারবেন। শুধু দেখতে হবে যে এই লিভারের রোগের সাথে পাশাপাশি যদি আপনার ডায়াবেটিস থাকে এবং অনিয়ন্ত্রিত থাকে, তখন আপনি একটু মিষ্টি ফলটা কম খেতে হবে। এছাড়া আপনি লিভারের রোগী হিসাবে সব ধরনের ফলই খেতে পারবেন। অনেক সময় আমরা ইফতারের সময় সেমাই খাই, বা কেউ নুডলস খেতে চায়, বা কেউ পিঠা খেতে চায়। এগুলো সবই আপনি লিভারের রোগী হিসেবে খেতে পারবেন। কিন্তু যেটা বললাম যে অনেক বেশি যদি ডায়াবেটিস সাথে থাকে তাহলে একটু এগুলি খাবার খাওয়ার সময় একটু পরিমাণ দিকে খেয়াল রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের। আরেকটা হচ্ছে আমরা স্যুপ খাই, কেউ কেউ অনেক স্যুপ খান। তো ভেজিটেবল স্যুপ, চিকেন স্যুপ বা কর্ন স্যুপ, যে কোনো ধরনের স্যুপই আমাদের লিভারের রোগীরা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা একটা রাতের খাবার খাই। তো এই রাতের খাবারটাও আপনি যথাসময়ে খেতে পারবেন। ইফতারের পরে আমাদের এশার নামাজ হয়, তারাবি হয়, তারাবির পরে আপনি খান। তবে এই সময় আপনি একটু ভাত সাথে রুটি, অথবা কেউ যদি পাস্তা খাওয়ার অভ্যাস থাকে, এগুলো সব খেতে পারবেন। তো সাথে আমরা যেটা বলি যে বিশেষ করে সিরোসিসের রোগী যারা, তাদের জন্য গরু, খাসি বা বড় চিংড়ি এগুলো বাদ দিলে ভালো হবে। সহজে হজম হয় এই খাবারগুলো, যেমন ধরেন মাছ, মুরগি, সবজি, ডাল, হাঁস, কবুতর এগুলো খেতে পারবেন, সাথে ডিম খেতে পারবেন। তবে এই ক্ষেত্রেও রাতের খাবারের ক্ষেত্রে একটু সবজি রাখতে হবে। আর এই সময়ে যদি ফ্যাটি লিভারের রোগী যারা আছেন তারা যদি একটু টক দই খান তাহলে একটু উপকার হবে। এই হচ্ছে আমাদের রাতের খাবার। ঠিক তেমনিভাবে সেহরিতেও আমরা লিভারের রোগী যারা, তারা সবাই আপনার ভাত, রুটি অথবা পেস্তা, কার্বোহাইড্রেটের মধ্যে এগুলো খেতে পারবেন, পাস্তা উনি ওনার পরিমাণ মতোই খাবেন। আর প্রোটিনের ভাগটাও আমরা যেটা বলছিলাম, সব ধরনের রোগী, বিশেষ করে সিরোসিস অফ লিভার এবং ফ্যাটি লিভারের রোগীরা যদি একটু রিচ, মানে গরু, খাসি, মহিষ এই মাংসগুলো বাদ দিয়ে উনি যদি প্রোটিনটা চিকেন, মুরগি অথবা মাছ এগুলোর মধ্যে থাকেন, সাথে সবজি, ডাল এগুলো খেতে পারবেন, ডিম খেতে পারবেন। এবং শেষ বা ভোর রাতের দিকে আমরা কেউ কেউ দুধ কলা খাই, লিভারের রোগীরাও খেতে পারবেন। বিশেষ করে ফ্যাটি লিভারের রোগীদের বলবো আমরা, বাজারে কিন্তু এখন লো ফ্যাট মিল্ক পাওয়া যায় বা কম চর্বিযুক্ত দুধ পাওয়া যায়, সেই দুধ খেতে পারবেন। আপনি সাথে দুধ কলাও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে পুরো রমজানের ক্ষেত্রেই বিশেষ করে লিভারের রোগীদেরকে খেয়াল রাখতে হবে যে পানি এবং তরল খাবারটা যেন একটু বেশি থাকে। কারণ আমরা সারা দিন যে উপবাসটা করি, যে রোজাটা রাখি, তাতে কিন্তু পানির স্বল্পতা বা পানি শূন্যতা হয়।
সেজন্য পানিটা একটু বেশি করে খেতে হবে। ধন্যবাদ আপনাকে বিশদ আলোচনার জন্য। আচ্ছা, আমি এর সাথে আরেকটু যোগ করতে চাই, গর্ভবতী মায়েরা কি রোজা রাখতে পারবেন, বা এই ব্যাপারে আপনাদের জি। পরামর্শ? ধন্যবাদ। আমাদের অনেক লিভারের রোগী থাকেন যারা হয়তো তাদের লিভার ফাংশনটা ভালো, কিন্তু তারা হেপাটাইটিসে ভুগছেন, তারা হেপাটাইটিসের ওষুধ খাচ্ছেন এবং গর্ভধারণ করছেন। কারো যদি আমরা এই ক্ষেত্রে একটা পরামর্শ আমরা দিব সবসময় লিভারের রোগীদেরকে, যে বাচ্চা নেওয়ার আগে অবশ্যই আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন যে আপনার লিভারের ফাংশনটা এই অবস্থায় গর্ভধারণের জন্য উপযোগী কিনা বা কোনো রিস্ক আছে কিনা সেটা জেনে নেবেন। আর যদি কখন বাচ্চা চলে আসে সেই ক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে তেমন একটা অসুবিধা নাই, যদি আপনার লিভার ফাংশনটা ঠিক থাকে। যদি লিভার ফাংশনের কোনো অসুবিধা থাকে বা আমরা বলি যে সিরোসিসের দিকে আগাচ্ছে, এরকম যদি কেউ থাকেন এবং তার যদি ওই সমস্ত বেশি উপসর্গগুলো থাকে, জন্ডিস, পেটে পানি আসা বা রক্তবমি হওয়ার ইতিহাস যদি থাকে, এরকম ক্ষেত্রে তার রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ হবে। এছাড়া যদি তার লিভারের ফাংশন ঠিক থাকে এবং তার অন্য জটিল কোনো রোগ না থাকে, অনেক বেশি ডায়াবেটিস না থাকে, তাহলে কিন্তু শুরুর দিকে গর্ভবতী মারাও রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। যারা হেপাটাইটিস বি এবং সি রোগে আক্রান্ত বিভিন্ন মেডিকেশন বা ওষুধ খাচ্ছেন, জি। তারা রোজার সময় এই ওষুধ সেবনের নিয়মে বা পদ্ধতিতে কোনো পরিবর্তন আনতে হবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত যে সমস্ত রোগীরা যারা ওষুধ নিচ্ছেন, তাদের কিন্তু এই ওষুধটা কিন্তু সারা জীবন খেতে হবে। আর সি ভাইরাসের ক্ষেত্রে তাদেরকে কাউকে আমরা 12 সপ্তাহ, কাউকে 24 সপ্তাহ এই ধরনের ওষুধগুলো দিই। তো রোজা রাখা অবস্থাতেও কিন্তু তাদের ওষুধগুলো চালিয়ে যেতে হবে। আর যেটা আমরা বলছিলাম যে বি ভাইরাসের জন্য যে ওষুধগুলো, এগুলো কিছু আছে খাবার পরে এগুলো তো সমস্যা নেই, খালি পেটে যেগুলো সেগুলো আমরা বলছিলাম যে আপনি যদি রাত 10টা অথবা 12টার দিকে খেয়ে নেন, অথবা আমরা যেটা সেহরির কথা বলি, সেহরির 2 ঘন্টা আগে যদি আমরা একটু অ্যালার্ম দিয়ে উঠে যাই, 2 ঘন্টা আগে খেয়ে নেই, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তেই ওষুধগুলো খেতে পারবেন এবং রোজাটাও রাখতে পারবেন। আর সি ভাইরাসের ক্ষেত্রে যে সমস্ত ওষুধগুলো পাই আমরা, এগুলো খাওয়ার আগে পরে এমন কোনো সমস্যা নেই, কাজেই ওনারা খেতে পারবেন। আর যদি প্রেশার থাকে, সাথে ডায়াবেটিস থাকে, তাহলে একটু অবশ্যই আপনি রোজার আগেই আপনার বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে আপনার রক্ত পরীক্ষা করে এবং প্রেশার মেপে আপনাকে ওষুধগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে, যেখানে হয়তো ওষুধের পরিমাণটা রোজা না রাখার সময় আপনি যেটা খেতেন তার চেয়ে একটু কম হবে, এবং এটা যদি অ্যাডজাস্ট করে নেন আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে, তাহলে কোনো অসুবিধা নেই, আপনি নিশ্চিন্তে রোজা রাখতে পারবেন। আচ্ছা, এই বিষয়ে আরেকটা পরামর্শ আপনার কাছ থেকে, যারা রোজার আগে বা বিভিন্ন সময় আমরা হেপাটাইটিস বি টিকা নিয়ে থাকি, এই টিকার যে শিডিউলটা 1 মাস বা 6 মাস, এটা কিভাবে অ্যাডজাস্ট করবে একজন? আপনি জানেন যে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এগুলো হচ্ছে আমরা বলি নীরব ঘাতক। সারা পৃথিবীতে প্রায় 32 কোটি মানুষ এই হেপাটাইটিসে আক্রান্ত, কিন্তু মুশকিল হচ্ছে তাদের মধ্যে প্রায় 30 কোটি, আর তার মানে আক্রান্ত প্রতি 10 জনের 9 জনই কিন্তু জানে না যে তারা এই রোগে আক্রান্ত। তো আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা এসডিজি গোল বলি আমরা, সেটা আছে যে 2030 সালের মধ্যে আমরা কিন্তু বিশ্ব থেকে হেপাটাইটিস নির্মূল করার একটা প্রচেষ্টা আছে, সেই প্রক্রিয়া চলমান। তো হেপাটাইটিস নির্মূল করতে গেলে আমাদের সচেতন হতে হবে এবং টিকা দিতে হবে। তো হেপাটাইটিস বি ভাইরাসের জন্য টিকা পাওয়া যায়, সেই টিকাটা আমরা 3টা ডোজ বলি, 2টা শিডিউল, একটা হচ্ছে প্রথম মাসে একটা, তারপরের মাসে একটা, 6 মাস পরে একটা। আবার কেউ কেউ আরেকটা শিডিউল দিতে পারেন যে পরপর 3 মাসে 3টা, আবার 1 বছর পরে একটা। তো যেটাই হোক, যে কোনো শিডিউলে আমরা টিকা দিয়ে নিলে সেই ক্ষেত্রে আমরা হেপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। তো এখন এই রোজার মাসেও কেউ যদি তার আগের 1 মাসে টিকা দিয়ে থাকেন এবং সেকেন্ড ডোজটা যদি এই রোজার মধ্যে পড়ে, তাহলে তিনি, অথবা কেউ যদি মনে করেন যে আমি রোজা থেকেই শুরু করব, উনি নিশ্চিন্তেই টিকা দিতে পারবেন। উনি এই রোজার সময়ও আপনি শরীরে টিকা দিলে কখনো কিন্তু রোজা ভাঙে না, কাজে আপনি রোজা অবস্থাতেও টিকা দিতে পারবেন। যদি আপনার শিডিউল থাকে, টিকা দিয়ে আপনি আপনার ডোজটা কমপ্লিট করবেন। আর যদি মনে করেন আপনার অনেক সন্দেহ থাকে বা ভয় থাকে, সেই ক্ষেত্রে আপনি ইফতারের পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই অবশ্যই। তার যদি কোনো সন্দেহ থাকে, ব্যথা, জ্বর বা ভয়। আচ্ছা, রোজা রেখে ব্যায়ামের ব্যাপারে আপনাদের কি পরামর্শ? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা প্রসঙ্গ আমরা বলবো। যে আপনি জানেন, আমরা আলাপ করছিলাম যে ফ্যাটি লিভার হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এটা আক্রান্ত।
আমরা বলি প্রায় 30% মানুষ এখন ফ্যাটি লিভারে, এবং এই ফ্যাটি লিভারের চিকিৎসা যদি ঠিক মতো না হয়, এটা থেকে যে সমস্ত জটিলতাগুলো, যেমন সিরোসিস হয়, কারো পেটে পানি চলে আসে, এবং কারো কারো কিন্তু লিভার ক্যান্সারও হয়। এবং আমরা এই এতদিন পর্যন্ত আমরা জেনে আসছি বা এখনও জানি যে ফ্যাটি লিভারের চিকিৎসার জন্য কিন্তু স্পেসিফিক ওরকম কোনো ওষুধ নাই। খুবই সম্প্রতি একটা ওষুধ এসেছে, কিন্তু এটাও যে খুব বেশি কাজ করবে এটার ব্যাপারে আমরা নিশ্চিত না। তাহলে মূল চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বলি আমরা, বা জীবনধারার পরিবর্তন করে আমরা যে ওজনটা আছে আমাদের সেই ওজনটা কমানো। সেটার জন্য আমরা খাদ্যাভ্যাসের পরিবর্তনের কথা বলি, সেটার জন্য আমরা এক্সারসাইজ বা ব্যায়ামের কথা বলি। এখন যারা বিশেষ করে যারা ফ্যাটি লিভারে আক্রান্ত, তারা যদি রোজা রাখেন, অবশ্যই রোজা রাখবেন যদি আপনার অন্য জটিলতা না থাকে, এবং আপনি ইফতারের 1 ঘন্টা পরে, আমরা বলি ইফতারের 1 ঘন্টা পরে আপনি আপনার শরীরের মানে শরীরের ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি 1 ঘন্টা পরে আপনি হাঁটতে পারবেন বা হালকা ব্যায়াম করতে পারবেন। কিন্তু কখনোই অনেক বেশি এক্সারসাইজ বা জিম করা বা যেগুলোতে অনেক বেশি শারীরিক পরিশ্রম হয় সেগুলোতে যাওয়া যাবে না। আপনি হালকা ব্যায়াম করেন, যোগ ব্যায়াম করেন, অথবা একটু হাঁটাহাঁটি করেন, সেটা অবশ্যই ইফতারের 1 ঘন্টা পরে। তাতে করে কিন্তু আপনার যে প্রতিদিন যে ব্যায়াম করার যে বিষয়টা থাকে সে অংশটা পূরণ হবে। আচ্ছা, ধন্যবাদ। লাইফস্টাইল মডিফিকেশন সম্পর্কে আপনি বলেছেন, আরেকটু যদি বিশদভাবে বলেন যে খাওয়া দাওয়া বা আর কি কি পরিবর্তন তার আনা খুবই জরুরি, শুধু ওষুধের উপর নির্ভর না হয় সেটাই। ফ্যাটি লিভারের মূল চিকিৎসা হলো আপনাকে ওজন কমাতে হবে। এখন সেই ওজন কমানোর জন্য আমরা দুইটা জিনিস, একটা বলি খাবার, আর একটা হচ্ছে তার কায়িক পরিশ্রম বা ব্যায়াম। খাবারের মধ্যে দেখেন আমাদের দেশে কিন্তু আমরা 3 বেলা ভাত খাওয়ার একটা প্রচলন ছিল, এবং এই কার্বোহাইড্রেটের কারণে এটা কিন্তু লিভারে গিয়ে আমাদের যে সমস্ত মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া বলি সেখান থেকে কিন্তু অনেক চর্বি উৎপন্ন হয়, এবং এই চর্বিটা লিভারে জমা হয়। এই জন্য আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণটা কমাতে হবে, চিনিটা একেবারেই বাদ দিতে হবে, এবং আরও অন্যান্য যে কার্বোহাইড্রেট খাবার সেগুলো কমিয়ে আনতে হবে। আর প্রোটিনের ক্ষেত্রে আমাদেরকে যে সমস্ত আমরা বলি ফার্স্ট ক্লাস প্রোটিন। একটু আমি ইন্টারাপ্ট করছি, দর্শক আপনার পরিচয় দিন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মানে হেপাটাইটিস বি তে আক্রান্ত। হ্যাঁ জি স্যার, কিন্তু আমারটা বর্তমানে আমি টেস্ট করে দেখছি যেটা নিষ্ক্রিয় অবস্থায় আছে। এমন অবস্থায় কি আমি মানে টিকা দিতে পারবো? আপনি বলেছেন যে আপনি হেপাটাইটিস বি তে আক্রান্ত, এবং আপনার এখন আপনার হেপাটাইটিস বিটা নিষ্ক্রিয় আছে। হ্যাঁ, নিষ্ক্রিয় অবস্থায় আছে থাকলে আপনার এই মুহূর্তে চিকিৎসার প্রয়োজন নাই। আপনি আমাদের ফলো আপে থাকবেন, আপনি মাঝে মাঝে রক্ত পরীক্ষা করবেন, লিভারের ফাংশন পরীক্ষা করবেন, এবং কখনো যদি ডিএনএ পরীক্ষা করবেন, কখনো প্রয়োজন হলে আপনি চিকিৎসা নেবেন। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন আপনি টিকা দিতে পারবেন কিনা, না দর্শক, আপনি টিকা দিতে পারবেন না। টিকাটা আমরা দেই শরীরে যেন এই রোগটা না হয় বা না ঢুকে, ভাইরাসটা যেন আপনার শরীরে ঢুকতে না পারে। তো ভাইরাস তো আপনার শরীরে অলরেডি ঢুকেই গেছে, সেজন্যই তো আপনি আক্রান্ত। কিন্তু যখন ভাইরাস একবার ঢুকে যাবে তখন আপনার শরীরে আর ভাইরাস মানে আর ভ্যাকসিনটা আর দেওয়া যাবে না। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, আপনি লাইফস্টাইল হ্যাঁ, মডিফিকেশন লাইফস্টাইলের কথা বলছিলাম যে আমরা কার্বোহাইড্রেট কম খাবো। হ্যাঁ। প্রোটিনের মধ্যে আমরা বলছিলাম যে প্রাণীজ প্রোটিন, যেগুলো গরু, খাসি, মহিষ, এই প্রোটিনগুলো বাদ দিয়ে আমরা যদি একটু মুরগি, মাছ বা দুধ, ডিম এগুলো খাই তাহলে আমাদের লিভারে ফ্যাট কমবে। আর ফ্যাটের মধ্যে যেগুলো আমাদের তেলটা, বিশেষ করে আমাদের রান্নার তেলটা, আমরা অনেক বেশি তেল ব্যবহার করি রান্নায়, এটা যদি আমাদের একটু খেয়াল করি যে তেলটা একটু কম ব্যবহার করি। আর তেলের মধ্যে আমরা যদিও বলি যে অলিভ অয়েল হচ্ছে সবচেয়ে ভালো, এছাড়া আমরা কম দামের মধ্যে আমরা সরিষার তেলটাও ব্যবহার করতে পারি, সানফ্লাওয়ার তেল ব্যবহার করতে পারি। তো যেই তেলই আমরা ব্যবহার করি না কেন, রান্নার মধ্যে তেলটা পরিমাণটা অনেক কমাতে হবে। আরেকটা হচ্ছে চিনি, বিশেষ করে সব খাবারের মধ্যে যে চিনির ব্যবহার, মিষ্টি, এগুলা একেবারেই বাদ দিতে পারলে ভালো, অথবা অনেক কমিয়ে আনতে হবে। বিশেষ করে অনেক সময় আমরা দুধে যে চায়ে যে দুধটা নেই সেটাও যদি আমরা বাদ দিতে পারি, আমরা যদি গ্রিন টি খেতে পারি, এই জিনিসগুলো করলে কিন্তু আপনার লিভারের জন্য অনেক উপকারী, এবং আপনি সহজেই ওজন কমাতে পারবেন। আর এছাড়া ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই জিনিসগুলো আমাদের বর্তমান সমাজে আমরা অনেক অর্থনৈতিকভাবে এগিয়েছি, এবং বিশেষ করে এই যে করোনার পর থেকে আমাদের যে জীবনধারা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের প্রতি যে চেঞ্জ এসেছে, এটা আসলে আমাদের জন্য অনেক ক্ষতিকর। তো সেই জন্য ফাস্ট ফুড, জাঙ্ক ফুডগুলো একেবারেই বাদ দিতে হবে।
এবং প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফ্রুটস যে আপনাকে খেতে হবে। তবে স্বাভাবিক খাবার হিসেবে, এবং এই ফ্রুটসগুলোর মধ্যে যদি আপনার ডায়াবেটিস অনেক থাকে বা অনিয়ন্ত্রিত থাকে তাহলে একটু মিষ্টি ফলগুলো কম খাবেন। এছাড়া সব ধরনের ফ্রুটস এবং শাকসবজি আপনি খেতে পারেন। তো এই পরিবর্তনগুলো যদি আমরা আনি তাহলে কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক হবে। এবং পাশাপাশি অবশ্যই আপনাকে ব্যায়াম বা কায়িক পরিশ্রমের কথা আমরা বলেছি, সেটাও করতে হবে। সেই ব্যায়ামটা আপনি হাঁটতে পারেন। হাঁটাটা আপনার ধরেন প্রতি সপ্তাহে, আমরা বলি সপ্তাহে অন্তত 5 দিন, এক দিন অন্তত 30 মিনিট বা 40 মিনিট করে হাঁটা। এবং এই হাঁটাটা কিন্তু আস্তে বা হেলে দুলে না, একটু জোরে হাঁটা, যেন আপনার শরীরে ঘাম বের হয়। সেই হাঁটাটা সবচেয়ে ভালো উপকারী। এছাড়াও আপনি সাঁতার কাটতে পারেন, সাইকেল চালাতে পারেন, হ্যাঁ, বা যে কোনো ধরনের কায়িক পরিশ্রম করতে পারেন, জিমে যেতে পারেন। যেভাবেই হোক এই সমস্ত কায়িক পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার ওজন কমিয়ে আনলে ফ্যাটি লিভার থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। ধন্যবাদ। আচ্ছা, আমাদের দেশে তো অনেকগুলো লিভার রোগ নিয়ে কবিরাজি পদ্ধতি, আমরা বিভিন্ন জায়গায় লিফলেট পাই, পত্রপত্রিকাও দেখি, বাসে, তারপরে ট্যাক্সিতে। এই ব্যাপারে আপনার মতামত কি? কবিরাজি চিকিৎসা বা আউট অফ দ্য লাইন, যেটা আমরা বলি যে নর্মাল যে মেডিকেল ট্রিটমেন্ট যেটা, সেটার বাইরে কিছু ভুল ধারণা বা এরকম আছে, এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সামাজিক প্রশ্ন আমি বলবো। আসলে আমাদের দেশের রোগীরা লিভারের রোগ যখন জানে বা শুনে তখনই একটু ভয় পেয়ে যায়, এবং এই ভয় পাওয়া থেকেই নানা ধরনের কুসংস্কার বা কবিরাজি বনাজি চিকিৎসার দিকে ঝুঁকে পড়ে। তবে আমাদের যেটা আমাদের পরামর্শ সেটা হচ্ছে লিভারের যতগুলো রোগ আছে বা বাংলাদেশেও আছে বা বাইরেও, এই সবগুলো রোগের চিকিৎসা কিন্তু আমাদের বৈজ্ঞানিক চিকিৎসা আমাদের দেশেই সম্ভব। তো এই অসুখগুলোর ক্ষেত্রে কোনোটাতেই বৈজ্ঞানিক চিকিৎসার বাইরে যে সমস্ত ঝাড়ফুঁক, তাবিজ, পানি পড়া এগুলো আছে, এগুলো কোনোটারই কিন্তু কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। বিশেষ করে আমাদের দেশে যেটা হয় যে জন্ডিস বা ভাইরাল হেপাটাইটিস হলো, তখন এটা কবিরাজের কাছে যায়, ওনারা বিভিন্ন তাবিজ পড়া দিয়ে পানি টানি খাওয়ায়, এবং কেউ কেউ গোসল করায়, এবং ওই গোসলের যে পানিটা ব্যবহার করা হয় ওখানে আসলে এক ধরনের প্রতারণাও করা হয়। ওই পানির সাথে একটা কেমিক্যাল মিশানো থাকে, সেই কেমিক্যালটা যখন মাথায় ঢালে শরীর থেকে নেমে যাওয়ার সময় এটা চেঞ্জ হয়ে হলুদ কালার হয়, তো বোঝানো হয় যে আপনার জন্ডিস নেমে যাচ্ছে। এগুলোর আসলে কোনোটারই কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং এই চিকিৎসাগুলি যখন কেউ করেন তখন যে সময়টা ব্যয় হয়, একটা হচ্ছে টাকা পয়সা খরচ হচ্ছে এবং সময়টা ব্যয় হচ্ছে, এবং অনেক চিকিৎসার সময় নষ্ট হচ্ছে। তো সময় নষ্ট হচ্ছে। যখন রোগটা যখন আরো বেশি গভীর হয়ে যায়, গাঢ় হয়ে যায়, তখন আমাদের কাছে আসে, অনেক সময় আমাদের কিছু করার থাকে না। এছাড়াও এই যে বনাজি কবিরাজি যে ওষুধগুলো, সেগুলো কিন্তু পরিশোধিত না। দর্শকের প্রশ্ন নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিন, নাম, পরিচয়, বয়স। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই যে আমার ফ্যাটি লিভারের সমস্যা, আমি লিভারে টেস্ট করছিলাম, আমার হলো লিভারে চর্বি বেশি। তা আমি দুপুরবেলা শুধু ভাত খাই, রাতে ভাত খাই না, সকালবেলা ভাত খাই না, ব্যায়াম করি। এখন কি অবস্থা আপনার? আমার এটা করেনি স্যার, এটা বলবেন আমি কি করতে পারি? না, এখন আপনার শারীরিক অবস্থা কেমন? আমার মানে আমি 2 মাস আগে আমি ওষুধ খাইছিলাম, তারপর খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করছি, করার পর আমার 3 কেজি ওজন কমে গেছে। হ্যাঁ, এখন আপনি সুস্থ আছেন? হেপাটাইটিস মানে এখন আমার ব্যথা নাই, আগে যে ব্যথা করতো, ডান দিকে ব্যথা করতো, এখন একটু ব্যথা নাই। ওষুধও কিন্তু খাই না, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি, দুপুরবেলা শুধু একটু ভাত খাই। নিজেই বন্ধ করেছেন? জি জি, দর্শক আপনাকে ধন্যবাদ। আপনি ফ্যাটি লিভারের রোগী, এবং আপনি খুব মানে সঠিকভাবে আপনি আপনার ওজন কমিয়েছেন, এবং ওজন কমানোর মাধ্যমে দেখেন আপনি কিন্তু উপকার পেয়েছেন। আপনার যেটা আগে ব্যথা করতো সেটা ব্যথা করছে না, আপনার ওজন কমেছে, এবং আপনি কিন্তু এখন পরীক্ষা করলে দেখবেন যে আপনার ফ্যাটি লিভারের গ্রেড অনেক কমে গেছে, লিভারের ফাংশন ভালো হয়েছে। আপনি দুপুরে একবেলা ভাত খান, এটা আমাদেরও একটা গুরুত্বপূর্ণ জরুরি পরামর্শ, যে সকালে এবং রাতে যদি আমরা একটু রুটি খাই, দুপুরে একবেলা ভাত খাই, তাহলে কিন্তু আমাদের ওজনটা কমে আসবে, এবং ওজন কমানোর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ফ্যাটি লিভার বা লিভারের যে চর্বি, সেখান থেকে আমরা অনেক মুক্তি পেতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেটা করছেন সেটা কন্টিনিউ করেন, তাহলে আপনি ভালো থাকবেন। আপনি আমাদের কবিরাজি চিকিৎসা আমার কিছু বাকি ছিল। জি, যেটা বলছিলাম যে যখন আমাদের কাছে আসে তখন দেরি হয়ে যায়। আর এছাড়াও এই ধরনের ওষুধগুলো কিন্তু আমরা কিডনির কিছু সমস্যা করে, আবার আমরা বলি প্যানক্রিয়াস বা অগ্নাশয়, সেখানেও কিছু ইনফেকশন বা ইনফ্লামেশন করে তাদের কিছু জটিলতা তৈরি করে। এই জন্য আমাদের পরামর্শ হবে যে
বাংলাদেশে যে সমস্ত লিভারের রোগ আছে প্রত্যেকটা রোগেরই বৈজ্ঞানিক চিকিৎসা আছে, ওষুধ আছে এবং আন্তর্জাতিক মানের ওষুধ কিন্তু বাংলাদেশে এখন পাওয়া যায়। কাজে আপনারা লিভারের যে কোনো রোগের ক্ষেত্রেই সময় নষ্ট না করে মানে এই ধরনের অবৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ না করে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নেন এবং পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন, আপনি ভালো হবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার কথা মতো ধন্যবাদ, বোঝা যাচ্ছে বাংলাদেশে সব ধরনের চিকিৎসাই সম্ভব। জি, সব সব ধরনের ধরনের চিকিৎসাই চিকিৎসা সম্ভব এবং সর্বশেষ যেটা লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে আমাদের সবচেয়ে জি। সর্বাধুনিক যে সর্বশেষ চিকিৎসা বলি আমরা। কারো যদি লিভার সিরোসিস থাকে, লিভার সিরোসিস হয়ে যদি লিভার অকার্যকর হয়ে যায়, বা কারো যদি অ্যাকুট লিভার ফেলিওর থাকে, অথবা কেউ যদি ক্যান্সার থাকে বা লিভারে কোনো টিউমার থাকে যেটার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়, সেই একটা মাত্র চিকিৎসা যে লিভার ট্রান্সপ্লান্ট করা। আমাদের দেশে আপনারা জেনে অনেক খুশি হবেন যে খুবই সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু লিভার ট্রান্সপ্লান্টের কার্যক্রম শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে এবং আমরা আরও অনেক রুগী আমরা এই ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপনের ওয়েটিং লিস্টে আছেন। আমরা সবার ক্ষেত্রেই এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির যে প্রচেষ্টা নতুন করে শুরু হয়েছে এটার মাধ্যমে কিন্তু আমরা আস্তে আস্তে বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসাও পুরোপুরি চালু থাকবে। কাজেই আমরা আমাদের পরামর্শ হবে লিভারের রোগগুলোতে মানে বৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ করেন, সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিন এবং ভালো থাকুন। এবং লিভার ট্রান্সপ্লান্টের মতো চিকিৎসাও কিন্তু আমাদের দেশে সুযোগ আছে। ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার পরিচয় দিন, সমস্যা বলুন, বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন। আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওই পেটে ডান পাশে মাঝে মাঝে ব্যথা করে। জি মাঝে মাঝে ব্যথা করে জি ডান পাশে মধ্যখানে এই ডান পাশে জি কঙ্কালের নিচে আছে এই। আচ্ছা, ধন্যবাদ দর্শক। আপনি বলছেন যে আপনার পেটের ডান পাশে উপরের দিকে ব্যথা করে। এটা ব্যথা করলে এটার জন্য আপনাকে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনাকে পরীক্ষা করে দেখতে হবে, শরীরের পরীক্ষা, যে আপনার এটা কোন জায়গায় ব্যথা, এটা কি লিভারের ব্যথা কিনা। এছাড়া এখানে এসজিপিটি কত কত? ওটা 39 ছিল। 39। জি জি 39 মানে মোটামুটি আপনি ভালো আছেন। ফ্যাটি লিভার আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে একটা আলট্রাসাউন্ড করতে হবে, বা লিভারের সমস্যা না হয়ে এটা কোনো এখানে পিত্তথলির কোনো সমস্যা কিনা, অথবা আপনার এখানে পাকস্থলীর কোনো গ্যাস্ট্রিকের সমস্যা কিনা, তাহলে একটা আলট্রাসাউন্ড করতে হবে। এবং আপনার চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে এন্ডোস্কোপিও করা লাগতে পারে। মোট কথা হচ্ছে আপনাকে পরীক্ষা করে বুঝতে হবে যে ডান দিকের এই ব্যথাটা কিসের। যদি এটা ফ্যাটি লিভারের হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার যেরকম লিভার ফাংশনটা ভালো আছেন এবং আপনি যদি ওনার পরামর্শ নিয়ে জীবনধারা বা লাইফস্টাইল চেঞ্জ করে ওজন কমান তাহলে কিন্তু আপনার ব্যথাটা চলে যাওয়ার কথা। আর উনি পরীক্ষা নিরীক্ষা করে বাকি যে রোগ নির্ণয় হবে সে অনুযায়ী আপনাকে চিকিৎসা দিতে হবে। আচ্ছা, আমাদের আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয় দিন, সমস্যা বলুন, বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে পরামর্শ দিবে। বলুন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতেছি যে জন্ডিসটা কমার পর লিভার আক্রান্ত হবে, এটা কি আল্ট্রাসাউন্ড করতে হবে? আপনি বলছেন যে আপনার লিভারের চর্বি জমা হয়ে জন্ডিস হয়েছে, এরকম কিছু? হ্যাঁ জি স্যার। না, এটা আপনার জন্য বলছি যে লিভারে যখন চর্বি জমা হয় সেটার থেকে কিন্তু জন্ডিস শুরুর দিকে কোনো জন্ডিস হবে না। জন্ডিস মানে হলো চোখ হলুদ হওয়া, প্রস্রাব হলুদ হওয়া, তারপরে পেটে ব্যথা করা, খাওয়া দাওয়ার অরুচি, এগুলো হচ্ছে জন্ডিসের লক্ষণ। কিন্তু আপনার যখন আপনি বলছেন যে লিভারে চর্বি, সেটার কিন্তু শুরুর দিকে এরকম কিছু হয় না। যেটা হয় যে একটু ভারী ভারী লাগে বা ডান দিকে একটু হালকা ব্যথা হতে পারে, ওজন বেড়ে যাওয়া, এগুলো হতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিন এবং লিভার ফাংশনের যে রক্ত পরীক্ষা আছে সেগুলো করানোর পরে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে লিভারের পরিস্থিতিটা কেমন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে সময় দিয়েছেন, আমাদের দর্শক উপকৃত হয়েছে। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।